আলোচনা দীর্ঘায়িত না করে আমার আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। চলুন বন্ধুরা, ফার্স্ট যে স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আজকের পৃথিবীতে যারা যে বিষয়ের উপর সফল হয়েছে, প্রতিটি কাজের শুরুতে তাদের কাছে কাজটা খুবই কঠিন মনে হয়েছে। আমার কাছেও যখন এই বিজনেসটা শুরু করতে যাচ্ছিলাম তখনই আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল। আরো অনেকগুলো ব্যবসাতেও কাজ করেছি, শুরুতেই অনেক কঠিন মনে হয়েছে। এবং যারা আজকের পৃথিবীতে সফল ব্যক্তি, সেলিব্রিটি, সকলকে প্রথমে কাজটা শুরু করার ক্ষেত্রে কঠিন মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি বলছে, কাজ যতই বড় কঠিন হোক, সাধনা করলে সফলতা আসবে। আজকে রকিবের আমরা সবাই চিনি, উনি 25 বছর ধরে ফরিওয়েল লিভিং এ কাজ করে যাচ্ছেন। কাজ করতে করতে উনি সাধনা করেছেন। আজকে আমরা যারা বাংলাদেশের যে লিডাররা কাজ করে যাচ্ছি, প্রথমে কাজটা কঠিন মনে হয়েছিল, এখন এই কাজটাকে নিয়ে আমরা সাধনা করছি। সাধনা করতে 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 আজকে আমরা সফলতার রাস্তা দিকে যাচ্ছি। ঠিক বন্ধুরা, কাজটা কঠিন ঠিক, কিন্তু কাজটা যখন সাধনা করা হয় তখন কাজটা কিন্তু সফল হয়। অনেকগুলো সেক্টর রয়েছে, সব সেক্টরগুলো থেকে ভিন্ন ভিন্ন ভিন্নভাবে ট্রেনিং রয়েছে। আজকে আমি যে সেক্টর নিয়ে কথা বলতে যাচ্ছি, ইনভাইট এন্ড ফলো আপ। তাহলে চলুন কিভাবে করে আমরা সঠিক ইনভাইট করব, এই সঠিক ইনভাইটের মাধ্যমে কিভাবে করে আমি একটা টিম তৈরি করব। টিম যদি সঠিক একটা টিম তৈরি করতে পারি তাহলে আমার কাছে রয়্যালটি ইনকাম সুনিশ্চিত হবে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বিষয় হচ্ছে টিম তৈরি করা। টিম তৈরি করতে গেলে প্রথম আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার একটা লিস্ট তৈরি করছে। কিসের লিস্ট? যাদেরকে নিয়ে আমরা বিজনেসটা করব, যাদেরকে আমি বিজনেসের অফার দিব, যাদেরকে আমি সাপোর্ট দিব, তাদের একটা লিস্ট তৈরি করতে হয়। লিস্ট তৈরি করার পর থেকে এরপর আমাকে কোয়ালিটি লিস্ট তৈরি করতে হয়। একটা সাধারণ লিস্ট করলাম আর একটা কোয়ালিটি লিস্ট তৈরি করলাম, যাদের কাছে সবসময় 3টা এম থাকে। এক হচ্ছে মানি, মেন্টালিটি, ম্যান পাওয়ার, 3M। এই 3টে এম যাদের কাছে আছে তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি। যাদের কাছে 2টা এম আছে তাদের কাছে সেকেন্ড প্রায়োরিটি দিতে পারি। যাদের কাছে 1টি এম আছে তাদেরকে থার্ড প্রায়োরিটি দিতে পারি। এই ক্ষেত্রে যদি আমাদের সিলেকশনটা ভুল হয়ে যায় তাহলে আমাদের রেজাল্টটা কম আসতে থাকে। তা আমরা সবাই চাই রেজাল্টটা ভালো আসুক। এই রেজাল্টটা ভালো আসার জন্য আমাদের যে ফর্মুলাটুকু রয়েছে এই ফর্মুলা যদি মেনটেনেন্স করি যাই তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে। তো চলুন বন্ধু, যেহেতু আমরা কাজটা করব, সাধনা করেই কাজটা করব, তাহলে আমরা সফলতা আসবে। ইনভাইট কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য। বলছে অনেকগুলো প্রশ্ন হচ্ছে ইনভাইট কি, সেকেন্ড হচ্ছে কোয়ালিটি ইনভাইট কি, থার্ড ইনভাইটের গুরুত্ব প্রয়োজনীয়তা, ইনভাইট করার উদ্দেশ্যে কিভাবে করে প্রসপেক্ট লিস্ট তৈরি করা, কাদেরকে ইনভাইট করা যাবে না, ইনভাইট করার আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে, ইনভাইটের কোন কোন কথা বলা যাবে না, ইনভাইটের মূল বিষয়বস্তু কি হওয়া উচিত, ইনভাইট শুরু করার পূর্বে কি কি বিষয়ের সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 10, এন্টি ডিরেক্ট সেলিং মার্কেটিং অবলিক ফরএভার গেস্ট ইনভাইট। নাম্বার 11, ইনভাইটের পূর্ব রাতের প্রস্তুতি, কাকে কখন কিভাবে করে দাওয়াত করবেন। চলুন বন্ধুরা আমরা একটু বিস্তারিত জেনে নিই। ইনভাইটটা কি? ইনভাইট অর্থ হচ্ছে দাওয়াত, আমন্ত্রণ, নিমন্ত্রণ। ডিরেক্ট সেলিং মার্কেটিং এর ভাষায় এর ভাবার্থ পণ্য, সেবা, সুযোগ, কোম্পানি ব্যবসার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ইনভাইট।
ইনভাইট আমাদের বিভিন্নভাবে করে থাকে। একটা হচ্ছে ফ্যামিলি ইনভাইট, আর একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট। ফ্যামিলি ইনভাইট একভাবে করা হয়, প্রফেশনাল ইনভাইট সেটা হচ্ছে আরেকভাবে করা হয়। চলুন বন্ধুরা, এই আমন্ত্রণ এর গুরুত্ব কতটুকু পড়ে এই বিজনেসের জন্য। ডিরেক্ট সেলিং মার্কেটিং এ প্রায় 70% ডিস্ট্রিবিউটর ব্যর্থ হয় কিন্তু ইনভাইটের জন্য, সঠিক ইনভাইট করতে না পারার জন্য। চলুন সঠিক ইনভাইট আমরা জেনে নিই, কিভাবে করে সঠিক ইনভাইট করা যায়। ইনভাইট না করলে ক্রেতাগণ জানতে পারবে না আপনার নিকট একটি চমৎকার পণ্য, সুন্দর একটা আয়ের সুযোগ রয়েছে, ফলে আপনার ব্যবসা অগ্রসর হবার জন্য। তাহলে ইনভাইট যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমার একটা টিম হবে না, আর যদি টিম না হয় তাহলে কিন্তু আমার বিজনেসটা বড় হবে না। এবং ইনভাইটটা আমরা কেন জানাবো? আমার কাছে একটা সুন্দর পৃথিবীর সেরা একটা আয়ের সুযোগ রয়েছে এবং একটা ব্যবসা করার সুযোগ রয়েছে এবং আমারও ব্যবসাটা বৃদ্ধি করার সুযোগটা রয়েছে। এই জন্য আমন্ত্রণ গুরুত্ব অনেক বেশি। চলুন আমরা যে ইনভাইটটা করি, আমাদের একটি রেশিও রয়েছে, রেশিওটা এইভাবে করে আমরা মেনটেন্স করতে পারি। সেটা হচ্ছে, আমি যদি 10 জন ব্যক্তিকে ইনভাইট করে থাকি, 5 জন ব্যক্তি আমার ইনভাইটের সাড়া দেয়, কিন্তু 3 জন অফিসের বা সিস্টেমটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, ওইখান থেকে 1 জন ব্যক্তি প্রোডাক্টটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা বুঝতে পারি 10:1। এভাবে করে যদি আমি 20 জন ব্যক্তিকে ইনভাইট করি, 10 জন শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, 6 জন দেখার জন্য চেষ্টা করে এবং দেখে, এবং 2 জন প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ হয় অথবা জয়নিং কমপ্লিট করে। এভাবে করে তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে 10:1। এখন রেশিওটা অনেক বেড়ে গেছে। আমি ধরলাম একটা সর্বনিম্ন যেটা রেশিও রয়েছে সেটা হচ্ছে 10:1। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মোর ইনভাইট মোর জয়নিং। আমি এভরি ডে ইনভাইট করব, দেন মোর আমার জয়নিং আসবে। সো প্রিপারেশন অফ ইনভাইট, কাস্টমার সিলেকশন, মেন্টাল গেট আপ, ফিজিক্যাল গেট আপ রয়েছে। চলুন কিভাবে করে আমরা প্রিপারেশনটা নিতে মনে রাখতে হবে, যার যত বড় নামের তালিকা রয়েছে তার তত বড় ব্যবসার পরিধি রয়েছে। যদি চান আপনি 100+ অতিথির নামের তালিকা তৈরি করুন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যায়। আমি যেভাবে করে নামের তালিকা তৈরি করেছি সেটা হচ্ছে, আমি এ থেকে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ড রয়েছে সকল ওয়ার্ডগুলো থেকে আব্দুল্লাহ, আব্দুল বারেক, আব্দুল করিম, আব্দুল সেলিম, এভাবে করে 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 আমি এ দিয়ে বি দিয়ে সি দিয়ে এভাবে করে নামগুলো লিখেছি। এভাবে লিখতে লিখতে দেখলাম আমার প্রায় 150+ আমার নামের তালিকা হয়ে গেছে। ওখান থেকে আবার আমি বাছাকৃত করলাম, বাছাকৃত করে দেন তাদেরকে আমি ইনভাইটটা শুরু করলাম। চলুন এরপর আমাদের অনেকগুলো কাস্টমার সিলেকশন আছে। কেউ স্টুডেন্ট, কেউ আপনার এই যে জব করছে, বিজনেস করছে, কেউ আবার অবসরে গিয়েছে। আমরা যারা 18 থেকে 30 বছরে আছি তাদের কিন্তু এক ধরনের ইনভাইট, আবার 30 থেকে 50 বছর যাদের বয়স তারা কিন্তু চাকরি করে, ব্যবসা করে, কম বেশি সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত থাকে, তাদের জন্য আরেক ধরনের করে ইনভাইট। সেকেন্ড থার্ড যেটা সেটা হচ্ছে 50 অব্দি যাদের হয়ে গেছে তাদের আরেক ধরনের করে ইনভাইট। এটা হচ্ছে কাস্টমার সিলেকশন। দেন কিভাবে করে আপনার লিস্টটা তৈরি করতে পারেন, এই লিস্টটা তৈরি করার জন্য আমি আরেকটা ওয়ার্ডকে ফলো করি, সেটা হচ্ছে ফ্রেন্ড, FRIENDS, ফ্রেন্ড। এফ মিনিংস হচ্ছে ফ্যামিলি মেম্বার অবলিক ফ্রেন্ড। আমরা প্রথমে আমাদের ফ্যামিলি মেম্বারকে আমরা ইনভাইট করব, দেন আমরা যাদেরকে ইনভাইট করবো সেটা হচ্ছে ফ্রেন্ড, তাদের লিস্টগুলো করে ফেললাম। তারপর রিলেটিভ, আমাদের যত আত্মীয় স্বজনগুলো আছে তাদের লিস্টগুলো করলাম। এরপর আমার সাথে অনেক ইন্স্যুরেন্সের সাথে, ইন্স্যুরেন্স ওয়ার্কার যারা আছে তাদের সাথে পরিচিত, তাদের নামগুলো লিখলাম। এরপর হচ্ছে যারা এমপ্লয়ি বা ইঞ্জিনিয়ার যারা আমার সাথে পরিচিত আছে তাদের লিস্টগুলো করলাম। এরপর হচ্ছে যারা আমার প্রতিবেশী রয়েছে
নেয়ার, তাদের লিস্টগুলো করে ফেললাম। এরপর আমাদের ছোট কাল থেকে এই পর্যন্ত আমাদের ফ্যামিলিতে যে ডক্টরের সাথে যোগাযোগ হয়েছে, ডাক্তারের চেম্বার গেছি, সকল ডাক্তারদের নামগুলো লিখলাম। তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। আমার অনেকগুলো ছোট ভাইরা আছেন, তারা স্টুডেন্ট, অনেকে পড়ালেখা করছে, তারা স্টুডেন্ট, এবং যারা আমরা পড়ালেখা করছি পাশাপাশি যারা আমাদের রয়েছে তাদের স্টুডেন্ট, এভাবে করে যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছে, এভাবে করে আপনি ফ্রেন্ড করে আপনি প্রতিটি করে করে আস্তে আস্তে করে আপনি নামগুলো তৈরি করতে পারেন। এই নামগুলো লেখার পর এবার আপনাকে কিন্তু বাছাকৃত করে আপনি কি করবেন, আপনি বিজনেস পার্টনার করবেন। সবাই কিন্তু আপনার বিজনেস পার্টনার না, কিন্তু সবাইকে আপনার এই কোটি কোটি টাকার এই বিজনেসের আপনি পার্টনার করবেন না। কাদেরকে করবেন? তাদেরকে করা যাবে যাদের আপনার দৃষ্টিতে ওনাকে মনে হচ্ছে উনি একজন সৎ, উনি একজন ভদ্র, উনি একজন শিক্ষিত, প্লাস হচ্ছে ওনার এক্সট্রা ইনকাম বা সেকেন্ডারি ইনকাম করার জন্য ওনার আগ্রহ রয়েছে। তাদেরকে আপনি আপনার বিজনেস পার্টনার করুন। এর পাশাপাশি যাদেরকে আমন্ত্রণ করা উচিত নয়, যারা নেশাগ্রস্ত বা মাদকাসক্ত ব্যক্তি, মাস্তান, চাঁদাবাজ, দুষ্কৃতকারী, এবং যাদের বয়স 18 বছরের কম, এদেরকে আমন্ত্রণ করা যাবে না। কিছু কিছু লোক আছে যারা বলছে জীবনটাই পুরোটাই শেষ, অর্থাৎ ও আর বেঁচে নেই, তাদেরকে আমন্ত্রণ করা যাবে না এই বিজনেসে। ঠিক আছে, চলুন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল গেট আপ। আমি যখন এতে চিন্তা ভাবনা করি, আমার বডি এবং আমার মাইন্ড যখন চিন্তা হয়, এক যখন হয়, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে, অর্থাৎ ডেভেলপ এ প্রফেশনাল অ্যাটিটিউড। আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি, এই পিকচার থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে এটাই, আমরা যারা বর্তমানে হরিবেল লিভিং এর সাথে অ্যাডবিও আছি, বিভিন্ন পেশার লোককে আমরা ইনভাইট করার জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা একটু কম থাকে। যেমন ধরুন আপনি পরিবারের এফডিও, তো উনি একজন ব্যাংকার, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি একজন ডাক্তার, উনি একজন সোশ্যাল ওয়ার্কার, উনি ভালো পদে রয়েছেন, ওনাকে ইনভাইট করার জন্য আমার মধ্যে কনফিডেন্সটুকু কম থাকে। কেন কম থাকে? কারণ আমি প্রফেশনাল না। যখন আমি প্রফেশনাল হব, আমার যখন এই প্রফেশনাল অ্যাটিটিউডটা যখন আমার মধ্যে ডেভেলপ হবে, তখন সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে অ্যাডভোকেট হতে পারে, লাভ 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 সকল পেশার ব্যক্তি হতে পারে। কিন্তু আপনার যদি কনফিডেন্সটা থাকে, তখন আপনি তাকে পরিবারের অপরচুনিটি দেন। আপনার আমাদের যে ফুড সাপ্লিমেন্ট রয়েছে, এটার পর আপনি তাকে ইনভাইটটা করতে পারবেন। তো সেই জন্য বলছে যে মানে কথায় আছে না, মানে যেটা আমাদের এখানে সবসময় আমরা বলি, সেটা হচ্ছে আজকে তো রেহা নাই, অনেকদিন পর তোকে ভাগে পাইছি, জাস্ট এই ধরনের একটা ডায়লগ আমরা বলি, অর্থাৎ তারা বিভিন্ন পদে আছে। ঠিক, সো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমি যে পরিবারের একজন বিজনেস ওনার, আমার মধ্যে এই প্রফেশনাল অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। আমি বিজনেস ওনার, পৃথিবীব্যাপী 170টি দেশের আমাদের এই কোম্পানিটা বিজনেস রয়েছে। এই 170টি দেশের আমি রুবেল বড়ুয়া বিজনেস ওনার। তাহলে আমার মধ্যে এই যে ডেভেলপ প্রফেশনাল অ্যাটিটিউড যখন তৈরি হবে, তখন আমি ওনাকে অফার দিচ্ছি, অর্থাৎ ওনাকে আমি অপরচুনিটি দিচ্ছি, তখন আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা তৈরি হবে। এটা হচ্ছে মেন্টাল গেট আপ, সবচেয়ে ইম্পর্টেন্ট। শুধু আপনার শরীর ঠিক থাকলে হবে না, আপনার মানসিক কৃতজ্ঞতা আপনাকে এক হতে হবে, তাহলে কিন্তু আপনার এই ইনভাইটটা স্ট্রং হবে। ইনভাইট করার আগে পূর্ব প্রস্তুতি কি? নাম্বার 1, পজিটিভ অ্যাটিটিউড। আপনাকে ইতিবাচক মানসিকতা থাকতে হবে। নাম্বার 2, পজিটিভ টক, ইতিবাচক কথা বলতে হবে। নাম্বার 3, আপনি ক্লিন টিথ, পরিষ্কার দাঁত থাকতে হবে। নাম্বার 4, ইউজ পারফিউম, অর্থাৎ আপনি সুগন্ধযুক্ত কিছু পারফিউম আপনি ব্যবহার করুন।
ঠিক এটা হচ্ছে আমন্ত্রণ করতে যখন যাবেন, আমন্ত্রণ করতে যাওয়ার আগে আমাদের কিছু কাজ, সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ইতিবাচক। ইতিবাচক যখন আপনি চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু আপনি ইতিবাচক কথাবার্তা হবে। আর যখন ইতিবাচক কথাবার্তা হবে, যখন আপনি কারোর সাথে ইনভাইট করতে যাবেন, তখন কিন্তু আপনার দাঁত তখন দেখবে, হাসি মুখে দেখবে, দেখার পর সে আপনাকে লাইক করবে। আর যখন আপনার শরীরে একটি সুগন্ধিযুক্ত কিছু থাকবে, তখন সে আপনাকে আরো বেশি একটু সম্মান দেওয়ার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, এইভাবে করে আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার। আর মেন্টাল গেট আপ যেটা রয়েছে সেটা হচ্ছে কাকে কখন কিভাবে আমন্ত্রণ করবেন, ওই প্রসপেক্ট সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। যেখানে সেখানে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। এই মেন্টাল গেট আপ গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দিব। আপনি যদি ওই ব্যক্তি সম্বন্ধে আমন্ত্রণ করতে যান, তার সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে পয়েন্ট ভিত্তিক করে করে আপনি তার সাথে আলোচনা করলেন। যখনই আপনি আলোচনা করলেন, তখন ওনার প্রবলেম গুলো সলিউশন পাবে। তখন বলবো যে ইয়েস, আমি আপনার সাথে একমত আছি। এরপরে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমন্ত্রণ দুর্বল হওয়ার কারণ কি, কারণগুলো কি দেখি। নাম্বার 1 সেটা হচ্ছে নিরাশাবাদী মনোভাব। আমি যাকে বলতে যাচ্ছি সে জয়েন করবে কিনা, সে প্রোডাক্ট নেবে কিনা, সে কাজ করবে কিনা, সে MLM ভাববে কিনা, সে মনে হয় জয়েনিং করবে না। এই ধরনের একটা নিরাশাবাদী মনোভাব আমাদের কাছে থাকে বিদায় আমাদের আমন্ত্রণটুকু দুর্বল হয়ে পড়ে। ব্যর্থ হওয়ার ভয়, আমি যাকে আমন্ত্রণ করতে যাচ্ছি সে আমাকে কি করবে, রিসিভ করবে কিনা, এই ধরনের একটা আমাদের মনের মধ্যে কি থাকে, ব্যর্থ হওয়ার ভয় থাকে। সমালোচনার ভয়, এই আমি পরিবার করছি, বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডিরেক্ট সেলিং মার্কেটিং এ তেমন কোনো ভালো মানে কি নাই, আপনার রেজাল্ট নেই, হ্যাঁ, MLM বলবে, তারপর বিভিন্ন রকম আমাকে নিয়ে আলোচনা করবে। এই যে সমালোচনা আপনি মনে মনে ভাবছেন, এই কারণেই কিন্তু আপনার সমালোচনা ভয়। এই তিনটা কারণে আমাদের আমন্ত্রণ খুব দুর্বল হয়ে যায়। তাহলে কি করতে হবে, আমন্ত্রণ যদি সবল করতে হয় তাহলে আমাকে আশাবাদী হতে হবে, ব্যর্থ হওয়ার কোনো ভয় থাকবে না, এবং সমালোচনা কার করে, যিনি সমালোচিত তাকে সমালোচনা করা হয়, তো সমালোচনা অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে কি ফিজিক্যাল যে গেট আপটা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই যখন পরিচিত দিচ্ছি তখন কিন্তু আমরা বলছি আমি ফরিওয়েল লিভিং প্রোডাক্টে একটি আমেরিকান প্রতিষ্ঠানের আমি FBO। আপনি কিন্তু বলার সময় বলছেন আমি একটা আমেরিকান প্রতিষ্ঠানের FBO, মাল্টিন্যাশনাল কোম্পানির আমি একজন ফরিওয়েল বিজনেস ওনার। আপনি কিন্তু এভাবে পরিচয় দিচ্ছেন, কিন্তু আমার যখন পোশাক উনি দেখবে তখন ভাববে আসলে আমি কি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিজনেস করছি নাকি আমি কথা বলার জন্য করছি। এই জন্য প্রথম মানুষের এক্সটার্নালটুকু মানুষে ফলো করে। পোশাক পরিচ্ছদ যখন আপনাকে ভালো দেখবে তখন কিন্তু আপনাকে সে যতটুকু কথা বলবেন আর বাকিটুকু সে আপনাকে রিসিভ করবে। সো কি কি থাকতে হবে, আপনি যখন ইনভাইট করতে যাবেন অবশ্যই আপনার মধ্যে একটা অফিসিয়াল ব্যাগ ফাইল থাকতে হবে, আপনার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি থাকতে হবে, আপনার মধ্যে ভিজিটিং কার্ড থাকতে হবে, আপনার হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ থাকতে হবে, আপনার হচ্ছে কোম্পানি পলিসি থাকতে হবে, আপনার কাছে সাদা কাগজ থাকতে হবে, আপনার কাছে ক্লিন একটা কলম থাকতে হবে। যদি আপনার কাছে ভালো চুল থাকে, চুল আচরণের জন্য ভালো চিরুনিও আপনাকে থাকতে হবে। জাস্ট এই বিষয়গুলো যদি আপনি ফলো করে যান, আপনার ইনভাইটটা অনেক বেশি সুন্দর হবে। দেন ইনভাইট করতে গেলে করণীয় কি, ইনভাইট করতে যখনই যাবেন তখনই সর্বদা আপনার হাসিমুখ থাকতে হবে, সর্বদা হাসিমুখে আপনার সাথে থাকতে হবে। ওনার সাথে হাসিমুখে কথা বলবেন, ওনার সাথে হাসিমুখে হ্যান্ডশিপ করবেন, ওনার সাথে হাসিমুখে সবকিছু করতে হবে। যদিও বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই মাস্ক পরছি, কিন্তু মাস্কের ভিতর দিয়ে কিন্তু যে আপনি যে হাসিটা দিবেন ওই হাসিটাই কিন্তু
ও বুঝতে পারবে, আপনার চোখ দেখে সে বুঝতে পারবে আপনি তাকে কি অফারটা দিতে যাচ্ছেন। এবার আসেন আমন্ত্রণ সময় যা যা বলা যাবে না। কি কি বলা যাবে না? নাম্বার 1, আমি অনেককে দেখেছি এইভাবে করে কথা বলছে, দোস্ত তুমি অনেক বছর চাকরি করছো, অনেক বছর ব্যবসা করছো, অনেক বেশির সাথে অনেক কিছু কাজ করছো, তোমার জীবন তো শেষ, চলো আমার সাথে দেখি তোমার জন্য কি করা যায়। আপনি শুরুতে কি বলেছেন? তোমার জীবন তো শেষ। তো সে কি বলতেছে? যেটা আমার জীবন শেষ, তো তুমি আবার জীবনদাতাকে, তুমি আমার জীবন দেবে তা আল্লাহ, তুমি আমার জীবনদাতাকে বলছো চলো আমার সাথে দেখি তোমার জন্য কি করা যায়। সে যখন এই কথা শুনলো, ওনার দেখেন ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কি হয়ে গেল, বলছেন বডি ল্যাঙ্গুয়েজটা দেখা বলছে নো থ্যাঙ্কস। কারণ এই কথাগুলো এভাবে করে বলা যাবে না। আরো কি কি বলা যাবে না? আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ওষুধ বলে আমরা বিক্রি করে থাকি। কোম্পানির প্রথম ওয়ার্নিং এ যেটা বিষয়টা লেখা আছে, কোন রকমের ট্রিটমেন্ট বলে আমাদের কোম্পানিতে কাউকে ইনভাইট করা যাবে না। সো ওষুধ বলে বিক্রি করা যাবে না। আপনি যদি ওষুধ বলে বিক্রি করে থাকেন তাহলে দেখবেন সে যখন প্রোডাক্টটা ইউজ করবে, তখন যখন সে রেজাল্ট আসতে দেরি হবে, তখন বলবো যে এই ব্যক্তিটা 2 নম্বর লোক। তো কারণ আমাদের কোম্পানি প্রোডাক্ট হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, প্রিভেনশন কাজ করে থাকে, প্রমোট করে থাকে, সাপোর্ট দিয়ে থাকে। সো ওষুধ বলে বিক্রি করা যাবে না। রোগ ভালো হয়ে যায় এমন কথা বলা যাবে না। রোগের ট্রিটমেন্ট করবে ডাক্তাররা, আমরা করব যারা হেলদি আছে তাদেরকে সুস্থ থাকার জন্য। বাংলাদেশে যদি 100% পিপল থাকে, তার মধ্যে 15 থেকে 20% পিপল হচ্ছে আপনার রোগ আক্রান্ত, 80% পিপল হচ্ছে স্বাস্থ্যের দিকে ভালো আছে। তাহলে আমাদের বিজনেসটা কোথায় আছে? 80%, অর্থাৎ বিশাল মার্কেট হয়েছে। সো যারা ভালো আছে তাদেরকে ভালো রাখার জন্য আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। এরপর আসেন আমন্ত্রণের সময় যা যা বলা যাবে না। মিথ্যা বা প্রতারণামূলক কথা বলা যাবে না। মিথ্যা আশ্বাস দিয়ে কোনো কথা বলা যাবে না। তুমি আমার টিমে জয়েন করো, তোমার জয়েন করলে তুমি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা, 500 মাসের মধ্যে তুমি কোটি কোটি হয়ে যাবা, তুমি বিলিয়নার ট্রিলিয়নার হয়ে যাবা। এই ধরনের মিথ্যা কথা বলা, প্রতারণামূলক কথা বলা যাবে না। লোভ দেখানো যাবে না। এই দুইটা কাজ যদি আমরা করি তাহলে আপনার টিমে জয়েন করবে, ঠিক কিছুদিন পর আপনাকে প্রতারণা মামলা আপনাকে দিতে পারে, অথবা আপনাকে আপনার টিম থেকে সে চলে যেতে পারে। কারণ সে বলবে বিসমিল্লাহ বলো, তাহলে সেক্ষেত্রে সে অন্য টিমে চলে যাওয়ার সুযোগটা আছে। তার মিথ্যা বা প্রতারণামূলক কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না। দেখবেন অনেক অনেক টিমের মধ্যে এই ধরনের এই কাজগুলো হচ্ছে। তুমি জয়েনিং করো, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি 1 বছর কাজ করো আর কাজগুলো করতে হবে না, এই কথাগুলো অবলম্বন করা যাবে, মানে মিথ্যে কথা বলা যাবে না। আমন্ত্রণ করার সময় টাকা লাগবে কথা বলা যাবে না। আর কি বলা যাবে না? লোক দিতে হবে, এই ধরনের কথা বলা যাবে না। অনেক টাকা আয়ের কথা বলা যাবে না। কারণ আপনি যখন টাকার কথা বলবেন তখন সেগুলো যে ও আচ্ছা আচ্ছা অন্য কোম্পানির মতন তো দেখেন, যখন বলে যে ও আচ্ছা আচ্ছা আমাকেও আপনার মতন করে মানুষকে ফুসিং করতে হবে তো, ও আচ্ছা আচ্ছা। যখন বলবেন আপনার টাকা অনেক টাকা ইনকাম করা যায়, তখন সে বললো যে বর্তমান বিশ্বব্যাপী আজকে মন্দার দিকে যাচ্ছে, আর তুমি বলছো কি অনেক অনেক টাকা ইনকাম করা যাবে। সো কারণ যিনি বর্তমানে কোনো না কোনো পেশার সাথে জড়িত আছেন, উনি যদি 1 মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে, আপনি যদি তাকে যদি বলেন যে এখান থেকে লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করা যায়, তখন তার কাছে এটা হচ্ছে আকাশ কুসুম স্বপ্ন। সো এইভাবে শুরুতে কথাগুলো বলা যাবে না। এমন এমন কিছু লোক আছে আমরা, আপনি শুধু জয়েনিং করবেন, আপনি আসেন, শুধু টাকা থাকবে আপনার বেডে, আপনি টাকার উপর ঘুমাবেন, এই ধরনের কথাগুলো বলা যাবে না। আমন্ত্রণ করার সময় সতর্কতা, কি কি সতর্কতা থাকতে হবে? যে থাকতে হবে সেটা হচ্ছে দাতার মানসিকতা আপনাকে থাকতে হবে।
আপনি তাকে একটা সুযোগ করে দিচ্ছেন। আপনি কিন্তু গ্রহীতা না। গ্রহীতা হচ্ছে আপনি হাত পাতে আপনি নিবেন, আপনি কিন্তু দাতা হিসেবে কাজ করছেন। অর্থাৎ তাকে তার সেকেন্ডারি ইনকাম নিশ্চিত করার জন্য, তার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি তাকে অফার দিচ্ছেন, এবং সাহস এবং ও আত্মবিশ্বাসের সাথে তার সাথে কথা বলতে হবে। যতটুকু বলবেন ততটুকু বক্তব্য সুস্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে। এবং আপনি যখন তাকে আমন্ত্রণ করতে যাচ্ছেন, যে পরিবেশে তাকে আমন্ত্রণ করতে যাচ্ছেন, ওই পরিবেশটা নিরিবিলি আছে কিনা, যদি এই সতর্কতাগুলো থাকে, তাহলে আপনার ইনভাইট হবে খুব সুন্দর এবং আকর্ষণীয়। আরো কি কি করতে হবে, সেটা হচ্ছে কথা বলা নিরিবিলি পরিবেশ তৈরি করে নিতে হবে। খুব গুরুত্ব সহকারে এই কাজটা করতে হবে। এবং স্থান, কাল, পাত্র এবং অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ আপনি যাকে ইনভাইট করতে চাচ্ছেন, সেখানে যদি আপনার বন্ধু বান্ধব আড্ডা মিলে সবাই যদি একসাথে থাকে, সেই জায়গায় যদি আপনি আমন্ত্রণ করতে যান, এটা নেগেটিভ আনসারে চলে আসবে। কারণ ওখানকার নেগেটিভ দলটা কিন্তু ভারী, আপনি একজন আর ওরা হচ্ছে অনেক। যখন আমাদের অফিসে আমরা যখন বসি, অফিসে যখন আলোচনা করি, তখন অফিসের পরিবেশটা হচ্ছে সম্পূর্ণ পজিটিভ। যখন আমাদের কাছে গেস্টরা যখন আসে, তখন উনি মানসিকভাবে উনি পজিটিভ হয়ে যায়। তো সো আপনি যখন কোন একটা আড্ডার মধ্যে আলোচনা করতে যাবেন এই বিষয়টি নিয়ে, ওই পরিবেশটা হচ্ছে নেগেটিভ, তো সেক্ষেত্রে আলোচনা করাটা বা আমন্ত্রণ করাটা সঠিক স্থান না। আমন্ত্রণ করার সময় তো সতর্কতা কি থাকতে হবে, বক্তব্য স্পষ্ট ও আকর্ষণীয় হতে হবে, এবং একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করা যাবে না, এবং সংক্ষেপে আমন্ত্রণ জানাতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, সেটা হচ্ছে আমন্ত্রণ অবশ্যই 2 থেকে 3 মিনিটের মধ্যে হতে হবে। যদি আপনি এই মিনিট যদি বাড়িয়ে দেন, তাহলে আপনি মাথায় রাখবেন আপনার গেস্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা 100%। কারণ আপনার পরিবেশ বিদেশ ও পরিবেশ অবস্থা বুঝে যখন আপনি তাকে বলতে যাচ্ছেন, ওখানে সে পরিবেশটা ভালো নয়। আমাদের কাস্টমাররা আমাদের তুলনায় অনেক বেশি ট্যালেন্ট রয়েছে, কারণ তারা মাঝখানের প্রশ্নগুলো করে এবং শেষের প্রশ্নগুলো করে, প্রথম প্রশ্নগুলো ওনারা করেন না। এই জন্য আমাদের কাস্টমাররা সঠিক তথ্যগুলো পান না। সো আমাদের ইনভাইট হতে হবে 2 থেকে 3 মিনিটের মধ্যে। এবং যে কাজটা করতে হবে, দাওয়াতের জন্য সঠিক সময় নির্ধারণ করতে হবে। সে যদি চাকরি করে, সে যদি ব্যবসা করে, সে যদি কোনো একটা পেশার সাথে থাকে, সে কোন সময় ফ্রি থাকতে পারে, ওই সময় যেয়ে তাকে আপনি দাওয়াত দিবেন। এবং প্রাণচঞ্চল আপনাকে থাকতে হবে। সব সময় যেটা দরকার সেটা হচ্ছে হাসি মাখা মুখ নিয়ে তার সাথে কথা বলতে হবে। পকেটের টাকা থাকুক বা না থাকুক, আপনার বাড়িতে কি প্রবলেম হয়ে গেল সেটা বাদ, আপনার বন্ধুর সাথে কিছুক্ষণ আগে কি আলোচনা হলো সবকিছু বাদ, শুধু থাকতে হবে হাসি মাখা মুখ নিয়ে তার সাথে কথা বলতে হবে। কোন ব্যক্তিকে আমন্ত্রণ করার পূর্বে তাকে বুঝাতে চেষ্টা করুন আপনি কেন পরিবার করছেন। ভেরি ইম্পর্টেন্ট, আপনি কেন পরিবার করছেন। আমি কিন্তু অনেকগুলো ট্রেনিং দিয়েছিলাম, সেটা হচ্ছে কেন এবং কিভাবে। এই কেনর উপর আমি অনেকগুলো আলোচনা করেছিলাম। সো আজকে এই আলোচনাটুকু করছি না। আমি কেন করছি, আমার ফার্স্ট টাইম হচ্ছে আমার ইনকাম দরকার আছে। এই ইনকামকে কেন্দ্রিক করে কিন্তু আমি পরিবার করব। তো সো তাকে আপনি এভাবে করে শুরু করতে পারেন। এবার আসেন অ্যাকশন এন্ড কোয়েশ্চেন। চলুন কিছু কিছু প্রশ্ন তাকে শুরু করতে পারেন। কিভাবে করতে পারেন, আপনি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, FORM, ফর্ম। এফ মিনিংস বোঝাচ্ছি, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার। আপনি ওনার ফ্যামিলি মেম্বারের খোঁজখবর নেন, আপনার বাচ্চা কেমন আছে, আপনার ওয়াইফ কেমন আছে, আপনার মা কেমন আছে, আপনার বাবা কেমন আছে, আপনার কাকা কেমন আছে, আপনার আন্টি কেমন আছে, এইগুলো খোঁজখবর নেন। যখন একটা ব্যক্তি সম্বন্ধে এই ফ্যামিলি নিয়ে খোঁজখবর নেওয়া হয়, তখন ওই ব্যক্তিটা একটা আগ্রহ প্রকাশ করে। দেন অকুপেশন, দেন রিক্রিয়েশন, দেন হচ্ছে মেসেজ বা মানি। চলুন
তার এই ফ্যামিলি সম্বন্ধে খোঁজ খবর নিলেন, নেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে তার অকুপেশন, তার পেশা কেমন যাচ্ছে, তার পেশাতে কি অবস্থা, এই বিষয়গুলো তার খোঁজ খবর নেবেন। দেখবেন ওখান থেকে তার কিছু প্রবলেম খুঁজে পাবেন। সে বলবে ভাই এখন বর্তমানে যে চাকরি চলছে এই চাকরি বাজারটা অনেক কঠিন, কারণ আমার সাথে অনেকজন চাকরি করতো, এখন তার মধ্যে 70% চাকরি চলে গেছে আর 20% আছে, জানি না আমার কি হয়, আমারও যে কখন লিস্টে চলে আসে, আমি এখনো আতঙ্কের মধ্যে আছি। তাই আগে যতটুকু সময় দিতাম এখন বেশি বেশি করে সময় দিচ্ছি যেন আমার চাকরিটা না যায়। আচ্ছা, আপনি যে চাকরিটা করছেন, আপনি চাকরিটা করে কি আপনি কি বিভিন্ন জায়গায় আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি যে রেস্টুরেন্ট বা রিক্রিয়েশন আপনি কি ঘুরতে যাচ্ছেন? সে বলছে না রে ভাই, যেটুকু সময় পাই ততটুকু কি আমার পক্ষে সম্ভব, বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে বাইরে যাওয়ারও সম্ভব না। আচ্ছা, আপনি কি বছরের দেশের বাইরে একবার বা দুইবার আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যান? আরে না ভাই, যা ইনকাম করি তা নিয়ে তো সমাজ, তা নিয়ে তো পরিবার চলতে অনেক কষ্ট হিমশিম হয়ে যাচ্ছে, তাহলে আবার তুমি বলছো বিভিন্ন জায়গায় বিনোদন করা। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন, তার মানে তার কাছে এক্সট্রা ইনকাম দরকার আছে। সো 4 নম্বর যেটা হচ্ছে সেটা এম, মানি বা মিশন। তাকে তাকে মেসেজটা পৌঁছে দিতে পারেন, ও দারুণ তো, আমার কাছে একটা সেকেন্ডারি ইনকাম সোর্স রয়েছে, আমার কাছে একটা পার্ট টাইম ইনকাম সোর্স রয়েছে, আপনি অমুক দিন আসবেন, আমার এই ভিজিটিং কার্ডটা রাখেন, আমি অমুক দিন আমার সিনিয়র যিনি আছেন ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ করে দিব, দেখি আপনার জন্য কিছু একটা করার জন্য। এইটুকু মেসেজ দিয়ে আপনি তাকে থ্যাংক ইউ জানা দিবেন। যদি আরো বেশি সময় ওখানে কাটান, সে আপনার থেকে আরো কিছু প্রশ্ন করবে। সো যদি সে প্রশ্ন করে আসলে বিস্তারিত ভাবে জানার জন্য আগামীকাল আপনি 3টা বাজে আসতে পারবেন তো? হ্যাঁ আসতে পারবেন। তখন কিন্তু তাকে আপনি এই কথা বলে ওর থেকে বিদায় নিবেন। সো এবার আসেন, যখন এই কথা বললেন, বলার পর যখন আপনি ভিজিটিং কার্ডটা ওনার কাছে দিলেন, তখন কি গণনা করতে পারে? হয়তো ওই ব্যক্তিটা আপনি এই পরিবার সম্বন্ধে তার ইনফরমেশন জানা নেই, কিন্তু আপনি যাকে আবার ইনভাইট করছেন হয়তো সেই পরিবার সম্বন্ধে কিছু ইনফরমেশন পেয়েছে আগে। এই ধরনের কিছু ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ হতে পারে। তাহলে তাদের জন্য কি কাজ করা যায়? চলুন, তাদের জন্য যে কাজটা করা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি ভাই, এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এন্টি গেস্ট এবং ইনভাইট। যখন আপনি তাকে ভিজিটিং কার্ডটা দিলেন, তখন সে বলে যে আচ্ছা রুবেল শেখ, আপনি পরিবারের কথা বলছেন না তো? দেখেন যখন সে এই কথাটা বলল, তখন মনে মনে আমি ভাবছি আমি তো একটু চালাকি করছিলাম তাকে কোম্পানির কথা না বলার জন্য। তখন অর্থাৎ আমার কনফিডেন্স লেভেলটুকু যে 100% ছিল সেটা এখন -30% চলে আসছে। যখন সে আবার বলল হ্যাঁ পরিবারে আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে গিয়েছিল অফিসে, ভাই তাদের বিষয়টা দেখছি ভাই, আমি কিন্তু ইন্টারেস্টেড না, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা 20% চলে আসতো, -10। তখন সে বলেছে হ্যাঁ আমার কিছু বন্ধু কাজ করছে তো, জয়েন করছে, তারা কিন্তু কাজ করতেছে, আমাকে অনেকবার চেষ্টা করতেছে, আমি কিন্তু রাজি না ভাই, এটা আমার দ্বারা না এটা হবে না ভাই, যা প্রোডাক্টের দাম শুনছি ভাই এটা হবে না। তখন আপনার কনফিডেন্স লেভেলটা -10 অর্থাৎ সম্পূর্ণ 10% চলে আসছে। এই যে আমার এটা হচ্ছে এন্টি ডিরেক্ট সেলিং মার্কেটিং বা পরিবার গেস্টের ইনভাইট ক্ষেত্রে। এবার আমি যখন ট্রেনিং করলাম, আমি যখন প্রোডাক্ট ইউজ করলাম, আমার মধ্যে যখন কনফিডেন্স, প্রফেশনাল কনফিডেন্স যখন তৈরি হলো, তখন এখন সে আমাকে বলছে ভাই আপনি কি পরিবারের কথা বলছেন? তখন উনি কথা বলছে 30%, এখন আমি কথা বলবো ইয়েস আমি পরিবারের কথা বলছি। সে বলছে, আমি তাকে জিজ্ঞেস করি আপনি পরিবার সম্বন্ধে কি কিছু তথ্য রাখেন? আপনি কি পরিবারের অফিসে গিয়েছেন?
আপনি কি আমাদের ফরএভার ব্রাইট টুথ জেল আপনি কি ব্যবহার করেছেন? আপনি কি আমাদের সিস্টেমটা দেখেছেন? তখন সে বলে যে কি ব্যাপার, তখন তার কনফিডেন্সটা আলো। তখন দেখেন, আমিও আপনার মতন করে আরো 1 বছর আগে অফারটা পেয়েছিলাম, কিন্তু আমি যাইনি। যেহেতু আপনি গিয়েছেন, আপনার অনেক তথ্য জানা আছে, চলুন আমি আজকে এই বিষয় নিয়ে আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছি। কিন্তু আপনার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, সত্য হচ্ছে একটাই, আমি একটা রেস্টুরেন্টে যাব, আমি আর আপনি, কারণ যেহেতু আমি আপনাকে একটি বিশাল অফার দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি আমাকে চা নাস্তা করাবেন। আপনি আমাকে চা নাস্তা করাবেন, আমি চা নাস্তা খেতে খেতে আপনার সাথে আমি আজকে ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। ইয়েস, এই ধরনের যদি আপনি এই অ্যাটিটিউড যদি আপনি যদি ওই গ্যাসকে যদি শো করতে পারেন, সে কিন্তু আপনার টিমে সে জয়েন করবে। অর্থাৎ তাকে বলতে হবে পরাজিত করার জন্য কথা বলা যাবে না, শ্রদ্ধার সাথে ওনার সিদ্ধান্তকে সমর্থন করে শোভনীয় আচরণ করতে হবে। এবার তাকে বলুন, আপনি পণ্য ব্যবহার না করে তো অনেক তথ্য রাখেন, আপনার জানাটা কি সত্যি? আপনি কি আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন? আপনি কি আমাদের প্রোডাক্টের বেনিফিট সম্বন্ধে দেখেছেন? আপনি কি মার্কেটিং প্ল্যান দেখেছেন? আপনার মার্কেটিং প্ল্যান কোন কোন জায়গায়? আপনার প্রশ্ন একটু লিখুন তো, তাকে একটা কলম এবং কাগজ আপনি তাকে দেন, যেহেতু রেস্টুরেন্টে গিয়েছেন। এমন না প্রোডাক্ট এন্ড বিজনেস প্ল্যান দেখলে জানলা আপনাকে পণ্য ক্রয় বা জয়েন করতে হবে। আপনি একটু লিখুন, দেখবেন উনি জাস্ট দুই একটা কথা বলতে পারবো, হ্যাঁ আমি জয়েন করবো, প্রোডাক্টের দাম বেশি এবং আমি কাজটা করতে, আসলে এখানকার মানুষরা এগুলো বিশ্বাস করে না, এই জাস্ট দুই একটা প্রশ্ন আপনাকে করবে, এর চেয়ে বেশি কিন্তু সে প্রশ্ন করতে পারবে না। আমি অনেকজনকে এইভাবে দেখেছি। ঠিক তাকে কনফিউজ করে ফেলতে হবে এবং বিভিন্ন কোম্পানির পণ্য বা বিজনেস প্ল্যান সম্পর্কে ধারণা দিয়ে তাকে আয়ত্ত নিয়ে আসতে হবে। ফরএভার যে পণ্য শ্রেষ্ঠত্ব, এটা তাকে তুলে ধরতে হবে। তাকে এই রেস্টুরেন্টের মধ্যে আলোচনা করতে করতে তাকে বলতে পারেন, হ্যাঁ অর্ধেক খাওয়া থেকে উঠে যাওয়া কি ঠিক? চলুন আমরা পুরোটা একটু খেয়ে নিই। এভাবে করে তাকে যখন ইনভাইটটা করা হবে, তখন কিন্তু শেষ সমাধান দিতে হবে তাকে। আপনার জানার মধ্যে হয়তো কিছু গ্যাপ আছে, আপনার জানার মধ্যে হয়তো কিছু, আমার জানার মধ্যে কিছু ভুল আছে। দেখেন, গ্যাপ এবং ভুল কিন্তু কাছাকাছি, কিন্তু তাকে কি বলছেন? গ্যাপ বলছেন, কথার মধ্যেও দেখেন একটু। আর আপনি স্বীকার করতেছেন আমার মধ্যে কিছু ভুল আছে। আচ্ছা দেখুন তো, আপনার কাছে তো অনেকে আসবে, আপনি কি চান তাদের ক্ষতি হোক? কারো উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি কেন করব? ঠিক কিনা? তাকে যখন আপনি এই প্রশ্নটা করবেন, সে বলেছে আসলে তো ঠিক, তখন সে আপনার এই বিজনেসের কনসেপ্টটা সে দেখবে। চলুন এবার ইনভাইট করার আগে পূর্ব রাতের প্রস্তুতি, কাকে কখন কিভাবে করবেন, ইনভাইটে যাওয়ার আগে রাত্রে কি কাজ, কাকে কাকে ইনভাইট করব। আজকে রাত্রে আমি 1 2 3 লিস্টটা করে ফেলি। কখন ইনভাইট করব, সময়টা লিখে ফেলি। কোথায় গিয়ে ইনভাইট করব, স্থানটা লিখে ফেলি। তাকে কি বলে ইনভাইট করব, সেটাও আমি লিখে ফেলি। সো এগুলো হচ্ছে পূর্বে রাত্রের প্রস্তুতি। এই পূর্ব প্রস্তুতি যদি থাকে, আমাদের ইনভাইটটা সুন্দর হয়। যখন আপনি কোনো ব্যবসায়ী লোককে আমন্ত্রণ করবেন, তখন শারীরিক সুস্থতা এবং পণ্য গুণাগুণ সম্পর্কে নিশ্চিত করতে হবে একজন ব্যবসায়ীকে। যখন আপনি 50+ লোককে আমন্ত্রণ করবেন, অর্থাৎ তার 50 বছর হয়ে গেছে করবেন, তখন শারীরিক সুস্থতা, পণ্য গুণাগুণ এবং স্থায়ী আয় শুরু গুরুত্ব দিতে হবে। সর্বোপরি আমন্ত্রণ করার সময় আপনাকে আত্মবিশ্বাস নিয়ে আমন্ত্রণ করতে হবে যে আপনি একটি ভালো কাজ করছেন। এবার কিছু আমন্ত্রণ করার সময় আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। কি কি? বন্ধুর ক্ষেত্রে কিছু কৌশল আমন্ত্রণ করতে হয়,
বন্ধুরা কিন্তু যা কিছু বলেন না কেন, বন্ধুরা কিন্তু সহজে এই বিষয়টিকে সহজভাবে নেয় না। সহজ কথা তারা কিন্তু সহজভাবে নেয় না। তারা বন্ধু মানুষ যেহেতু আমাদের সাথে একটু মজা করে, তাই বন্ধুদের ক্ষেত্রে আমন্ত্রণ কৌশলটা একটু ভিন্নভাবে দিতে হবে। বন্ধু, আমি একটা ভালো কাজ করছি, আমি একটা বিজনেস স্টার্ট করেছি, আমার ওখানে কিছু লোক লাগবে কাজের জন্য, চাইলে তুমি এই কাজটা শুরু করতে পারো। এটার জন্য আগামীকাল বা আগামী পরশু তুমি এতটা বাজে আমার সিনিয়র ভাই রয়েছেন, সিনিয়র বস রয়েছেন, ওনার সাথে তোমার সাথে আমি পরিচয় করে দিব, এই বলে তাকে আমন্ত্রণ করতে হয়। দেন হচ্ছে সহকর্মীদের আমন্ত্রণ। সহকর্মীরা সহজে কিন্তু বিশ্বাস করতে চায় না। সহকর্মীদের ক্ষেত্রেও আমাকে একটা ভিন্নভাবে আমন্ত্রণগুলো করতে হবে। সহকর্মীদের বলবেন, দেখেন যে অবস্থায় এখন পড়ছে, এই যে এখন যে স্যালারিটুকু পাচ্ছি, দিন দিন খরচগুলো বেড়ে যাচ্ছে, এখন চিন্তা ভাবনা করছি কিভাবে করে একটা সেকেন্ডারি ইনকাম করা যায়। আমি খুঁজছি কিভাবে করে একটা সেকেন্ডারি ইনকাম করব। তোমার কাছে কি কোনো সেকেন্ডারি ইনকামের কোনো সুযোগ আছে? আপনি তাকে প্রশ্ন করেন। ঠিক কিভাবে করে যখন বলবেন, তখন সে বলছে না, আমিও তো করছি, আমি তো পাচ্ছি না। কারণ সে যদি পরিবার করে তাহলে সে আপনাকে আগে দাওয়াত দিত। যেহেতু সে পরিবারের কাজ করে না, সে সেকেন্ডারি ইনকাম করে না, তাহলে তাকে আপনি সেকেন্ডারি কথা বলেন। এভাবে করে যখন আপনি কৌশল অবলম্বন করবেন, তখন সে কিন্তু আগ্রহ প্রকাশ করবে। আত্মীয়কে আমন্ত্রণ, আত্মীয়কেও যদি আমন্ত্রণ করতে যান, সেক্ষেত্রে ইনডাইরেক্ট ভাবে আমন্ত্রণ করবেন, ডাইরেক্ট না। কেন, আপনি যদি বলেন যে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, এগুলো খেলে আপনার ভালো লাগবে, সে তখন মনে মনে ভাববে এই তো আগে চাকরি করতো, এখন সে আবার ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করতেছে, জানি না তার কত টাকা ধান্দা আছে। দেখেন, কিন্তু নেগেটিভ বিষয়টা আগে ওনারা মনের মধ্যে নিয়ে আসে। ঠিক আত্মীয়কেও একটা কৌশল অবলম্বন করে তাকে আমন্ত্রণ জানাতে হয়। তো সো আমরা এতক্ষণ জানলাম আমাদের ইনভাইট কিভাবে করব, কাকে কাকে ইনভাইট করব, কি কি ইনভাইটে বলা যাবে না, ইনভাইট করার আগে পূর্ব প্রস্তুতি কি, ইনভাইট কোথায় যেয়ে করব, ইনভাইটের সময় কি কি কৌশল অবলম্বন করতে হবে, ইনভাইটের কত সময় ধরে ইনভাইটটা করতে হবে। তো সব বন্ধুরা, আমরা ইনভাইট সম্বন্ধে জানলাম। আশা করি আজকের পর থেকে আমাদের বন্ধুদের ইনভাইট নিয়ে তেমন আর প্রবলেম থাকবে না। সো ইনভাইটের পরের পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফলো আপ। অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলো আপটা কিভাবে করা যায়। আমরা তো ইনভাইট করলাম, ইনভাইট করার পর সে প্ল্যান দেখলো, সে প্রোডাক্ট সম্বন্ধে সে জানলো, জানার পর এখন তাকে ফলো আপ দিতে হবে। এই ফলো আপটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা আসবে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাতে যাচ্ছি। আপনারা যারা অন্য মন মানসিকতা রয়েছেন, আপনারা একটু শান্ত শিষ্টভাবে আপনার মনোযোগ সহকারে যদি আগামী আর 15-20 মিনিট যদি আপনারা আমার সাথে থাকেন, আমার বিশ্বাস আপনারা এই ফলো আপটা সুন্দরভাবে করবেন এবং অনেক কিছু আপনারা বুঝবেন, পাশাপাশি আপনাদের এই বিজনেসটা অনেক বেশি ডেভেলপ হবে। সো বন্ধুরা, আমরা যাচ্ছি ফলো আপ ট্রেনিং। এই ফলো আপ ট্রেনিং এর জন্য আমি 5টা অনেক গুরুত্ব দিয়েছি। নাম্বার 1, সেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। নাম্বার 2, রিটাইলিং। নাম্বার 3, স্পন্সরিং। নাম্বার 4, কোচিং। নাম্বার 5 হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। এবার আমি একটু ডান দিকে যাই। আন্ডারস্ট্যান্ডিং বিজনেস প্ল্যান, why forever, then training, team meeting and group meeting. এই ফরিবার থেকে সাকসেস হওয়ার জন্য এই 5টা ধাপ যদি আপনি কন্টিনিউ করে যান, তাহলে কিন্তু আপনার এই বিজনেসটা ডেভেলপ হবে। মাথায় রাখতে হবে GL অর্থাৎ গেস্ট লিস্ট, GI গেস্ট ইনভাইট, PS প্রোডাক্ট শো,
অথবা প্ল্যান শো, জি অ্যাট গেস্ট ফলো আপ প্লাস রেজাল্ট, অর্থাৎ জয়নিং ইজ ইকুয়াল টু রেজাল্ট। তো বন্ধুরা আমরা সবাই রেজাল্ট চাই, আমরা সবাই রেজাল্ট পেতে পছন্দ করি, কিন্তু আগের কাজগুলো আমাকে করতে হবে। কি করতে হবে? গেস্ট লিস্ট, গেস্ট ইনভাইট, প্রসপেক্ট লিস্ট এবং প্ল্যান শো বা প্রোডাক্ট শো, অথবা গেস্ট ফলো আপ, দেন জয়নিং ইজ ইকুয়াল টু রেজাল্ট। Guest list 10%, guest invite 10%, plan show 20%, guest follow up 60%। তাহলে এই বিজনেস আমরা সবাই সাকসেস হতে চাই। সাকসেস হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গেস্ট ফলো আপ। এই ফলো আপটা আমরা সঠিকভাবে করলে আমাদের বিজনেস ডেভেলপ হবে। চলুন কিভাবে করে ফলো আপটা করা যায়। ফলো আপটা কি? ফলো আপটা হচ্ছে এই বিজনেসের জন্য, অর্থাৎ ডিরেক্ট সেলিং মার্কেটিং এর ভাষায় ফলো আপ শব্দ হচ্ছে সেমিনার বা ক্লোজিং দেওয়ার পর গেস্টের সাথে পুনরায় যোগাযোগ করা বা ফরিওয়েল লিভিং সংক্রান্ত বিষয়ে তাকে সহযোগিতা করা, এটাকে বলা হচ্ছে ফলো আপ। চলুন কোয়ালিটি ফলো আপ। ফলো আপ কি এবং কেন? ফলো আপের গুরুত্ব, ফলো আপের প্রকারভেদ, সেমিনার দেখার পর একজন গেস্টকে কতবার ফলো আপ করতে হবে, কি কি কারণে গেস্টকে ফলো আপ করতে হয়, ফলো আপের পূর্ব প্রস্তুতি কি, এবং ফলো আপের করার সময় গেস্টের যেসব বিষয়ে দৃষ্টি রাখতে হবে, গেস্টের ফলো আপের পর গেস্টের অবস্থা কিরকম দেখা যায়, ফলো আপে যাওয়ার পর প্রসপেক্ট এর কি কি প্রশ্ন থাকে, ফলো আপে যা যা বলা নিষেধ, ফলো আপের সম্পর্কে আরো কিছু বিষয় রয়েছে, ফলো আপের কিভাবে শুরু করতে হয়। চলুন আমরা এই তথ্যগুলো একটু জেনে নিই। নাম্বার 1, ইনভাইট করে প্ল্যান শো দেখার পর গেস্টের সাথে যোগাযোগ করাকে বলা হচ্ছে ফলো আপ। ফলো আপ না জানলে রেজাল্ট আসে না, জয়েন্ট হবে না। যদি জয়েন না হয় তাহলে টিম হবে না, আর টিম না হলে আমার রয়্যালিটি ইনকাম হবে না। সো বন্ধুরা, আমরা যে টিমটা তৈরি করছি কেন? আমাদের রয়্যালিটি টাইপ অফ ইনকাম করার জন্য, অর্থাৎ একটি স্থায়ী ইনকাম করার জন্য। আমরা জেনারেশন ইনকাম পাওয়ার জন্য আমাদের দরকার একটা স্ট্রং টিম। এই টিমটা আসবে কোথা থেকে? ফলো আপ থেকে। তো আমাকে ভালো ফলো আপ দিতে জানতে হবে, ভালো ফলো আপ করতে হবে। নতুন গেস্ট ফলো আপ, যারা প্রথমবার অফিসে এসেছে বা আপনার সাথে কোনো জায়গায় বসে আমাদের প্রোডাক্ট শো দেখেছে, প্ল্যান দেখেছে, তারা হচ্ছে নতুন, তাদের কিন্তু ফলো আপ দিতে হবে। সেমিনারের পর পুরাতন গেস্টকে ফলো আপ দিতে হবে। কিছু কিছু গেস্ট আছে ফলো আপ, তারা কি মানে 1 বছর হয়ে গেছে। যেমন আমার কিছু গেস্ট আছে যারা আরো 1 বছর আগে, 2 বছর আগে, 4 বছর আগেও কিছু কিছু গেস্ট আছে, তারা কিন্তু এখনো জয়েনিং করেনি। আমি তাদেরকেও কিন্তু এখনো হাই হ্যালোর মধ্যে রেখেছি। আবার কিছু আছে ডিস্ট্রিবিউটর ফলো আপ, সে ডিস্ট্রিবিউটর হয়ে গেল, ডিস্ট্রিবিউটর হওয়ার পরে কিন্তু একটা ফলো আপ রয়েছে। কি কি ফলো আপ রয়েছে? আবার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর রয়েছে, আবার কিছু ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর রয়েছে। আবার কি কি ফলো আপ আছে? লিডার ফলো আপ আছে, যারা একটা লিডার পর্যায়ে চলে আসছে, সুপারভাইজার হয়ে গেছে, তারা কিন্তু একটা লিডার, তাদের একটা টিম আছে, তাদেরকেও একটা ফলো আপ রয়েছে। তারপর হচ্ছে মেন্টর ফলো আপ এবং আপলাইন ফলো আপ। ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনি এই বিজনেসটা করার জন্য আপনার একটা মেন্টর থাকা জরুরি। ওই মেন্টরকে আপনাকেও ফলো আপ করতে হবে। দেন আপনার একজন আপলাইন রয়েছে, ওই আপলাইনকেও আপনাকে ফলো আপ করতে হবে। নাম্বার 6, সেটা হচ্ছে ম্যানেজমেন্টকেও ফলো আপ। আমাদের ফরিওয়েল লিভিং এর প্রোডাক্টে যারা ম্যানেজমেন্টে রয়েছেন, ওই ম্যানেজমেন্টের সাথেও আপনার সাথে ভালো সুসম্পর্ক রাখতে হবে। যখন ভালো সুসম্পর্ক রাখবেন তখন কিন্তু আপনি অনেক ইনফরমেশন গুলো পাবেন। তো সব বন্ধুরা, আমাদের ফলো আপের অনেকগুলো প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করলাম। সেমিনার দেখার পর একজন গেস্টকে কতবার ফলো আপ করতে হয়? ক্লোজিং দেখার পর 12 থেকে 24 ঘন্টার মধ্যে
ফলো আপটা করতে হয়। কেন? কারণ আমাদের মানসিকতা যেটা রয়েছে, সায়েন্স যেটা বলছে সেটা বলছে কোনো একটা বিষয় সম্বন্ধে যদি আমরা দেখি সেটা 100% আমাদের মাথায় কাজ করে 24 ঘন্টা পর্যন্ত। এরপর যখন 48 ঘন্টা হয়ে যায় তখন কিন্তু আমাদের পার্সেন্টেজটুকু কমতে থাকে। এরপর যখন 72 ঘন্টা হয়ে যায় আরো কমে থাকে। এইভাবে করতে করতে একটা সময় গিয়ে এটা মাথা থেকে আউট হয়ে যায়। ঠিক আমাদের প্রথম ক্লোজিং 24 ঘন্টার মধ্যে তাকে ফলো আপটা দিতে হবে, সেকেন্ড ফলো আপ 48 ঘন্টার মধ্যে, থার্ড ফলো আপ 72 ঘন্টার মধ্যে, এবং পরবর্তীতে 4 নম্বর যে ফলো আপ তৃতীয় দিন বা 7 দিন পর, পঞ্চম বা 20 দিন পর। এরপর হচ্ছে আপনি শুধু হাই হ্যালো করে তার সাথে রেখে দিবেন। পঞ্চম ফলো আপ দেওয়ার পর সেই যদি জয়েনিং না করে তাহলে তার সাথে আপনার কাজ কি? তার সাথে আপনার কাজ হচ্ছে তার সাথে এমন ভাবে এমন একটি পরিবেশে যেয়ে বসবেন, 1 থেকে 1.5 ঘন্টা সময় দিব। এর মধ্যে সেই যদি জয়েনিং না করে, ডোন্ট ফরএভার লিভিং, জাস্ট তার সাথে একটা রিলেশন বিল্ড তৈরি করবেন। কেন জানেন? কারণ আপনি তার সাথে যদি একটা রিলেশনশিপ থাকে, হয়তো সে আপনার কথাই আজকে সে জয়েন করছে না, আপনার অনেক বন্ধুরা জয়েন করেছে, আপনার অনেক আত্মীয় স্বজনে জয়েন করেছে, তাদের সাথে ওনার সাথে রিলেশন থাকতে পারে। সেই যখন ইনভাইট করবে তখন সে কিন্তু আপনাকে সে ফোন করবে। কিসের কারণে জানেন? একটাই কারণে, সেটা হচ্ছে আপনি তার সাথে একটা গুড রিলেশন রেখেছেন। এই কারণে সে আপনাকে ফোন করবে, হ্যাঁ রুবেল সাহেব, বন্ধু তুমি কোথায় আছো? আমি তো আমার আজকে একটা লোক আসছিল আমার বাসায় পরিবারের প্রোডাক্ট নিয়ে, তো আমি মনে মনে ভাবলাম তোমার সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, তো প্রোডাক্ট নিলে তোমার কাছ থেকে নিব, যদি কাজ করি তোমার সাথে এই কাজ করবো। এটা কেন হলো? এটা এই কারণে হলো তার সাথে একটা রিলেশন রেখে আসার কারণে। সো রিলেশন কখনো ব্যাকআপ করা যাবে না। চলুন, কি কি কারণে গ্যাসকে ফলো আপ করতে হয়। নাম্বার 1, সে সেমিনারে ক্লোজিং না বোঝার কারণে। বিশ্বাস করেন, আমি যখন এই পরিবারের ফার্স্ট টাইম আসি আমাকে 1.5 ঘন্টা কাগজ কলম নিয়ে বোঝানো হয়। আমি কিন্তু পারি না, কখন যে মনে হচ্ছে যেন আমি বন্দিশালার মধ্যে আছি, মানে আমি যেন কোনো একটা আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে, আমাকে জোরে রাখছে। আমি মনে মনে ভাবছি বাপটি বাপ, আমি যদি একবার যদি কোনো মতে ছুটতে পারি তার সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে না। অর্থাৎ আমি প্রথমবার দেখে না বোঝার মতন হয়ে যায়, অর্থাৎ বুঝি নাই। কারণ 4 বছর 5 বছর ধরে পরিবার করছি, এখনো অনেক কিছু বুঝি না, তাহলে তাকে আমি 1.5 ঘন্টায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুলটা হয়ে যায়। অর্থাৎ এরপর আপনি তাকে সেই বুঝে না বিদায় তাকে আবার যেয়ে তার সাথে যোগাযোগ করতে হবে, তাকে কোন কোন জায়গায় প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে। অর্থাৎ নতুন প্রশ্ন তার কাছে উদয় হয়। কেন হয়? কারণ সে যখন রাস্তা দিয়ে যায়, অফিস থেকে নামলো, নেমে সে যখন রাস্তা দিয়ে যাবে, বন্ধু তুমি কোথায় গেছো? আমি একটা আজকে কোম্পানিতে গিয়েছিলাম, নাম কি? পরিবার। তুমিও কি ধরা খাইছো? আমিও গেছিলাম, এই যে দেখেন। অথবা সে তার কাছে কিছু প্রশ্ন আসার কথা ছিল তাৎক্ষণিক, সে প্রশ্নগুলো আপনাকে করে নাই, না করার কারণে সে ওই বাসের মধ্যে গাড়ির মধ্যে সে চিন্তা করতেছে এই প্রশ্ন তো আমি তো করি নাই। দেখেন ওর কাছে কিছু প্রশ্ন আসবে, প্রশ্নটা উত্তরটা সঠিকভাবে দিতে হবে, এই জন্য ফলো আপ। সে নেগেটিভ পরিবেশের সাথে সাক্ষাৎ হয়ে যায়, কারণ আমাদের বাংলাদেশে তো যেখানে যাবেন সেটা হচ্ছে নেগেটিভ, যেখানে যাবেন সেটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ও নেগেটিভ লোকের সাথে সাক্ষাৎ হওয়ার পর সে যে কাজটা করে সে আবার সিদ্ধান্ত পরিবর্তন করবে, এই জন্য তাকে ফলো আপ দিতে হবে। সে কিন্তু মানসিক জটিলতার সৃষ্টি বা সিদ্ধান্ত নিতে ভুগছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না, এই জন্য ফলো আপ খুব গুরুত্বপূর্ণ। চলুন আসেন, এরপর হচ্ছে ফলো আপের পূর্ব প্রস্তুতি কি। ফলো আপের পূর্ব প্রস্তুতির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যেটা সেটা হচ্ছে অ্যাটিটিউড বিল্ড আপ, আপনার হচ্ছে পরিবেশ বিচার করতে হবে। দেন হচ্ছে কি ফলো আপ কোথায় করবো তা নির্দিষ্ট করতে হবে। দেন হচ্ছে কিভাবে ফলো আপ করবো, প্ল্যান বা একটা নাটকের ভূমিকা তৈরি করতে হবে। দেন হচ্ছে তার অবস্থান থেকে তাকে সরিয়ে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার বা আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। জাস্ট এক্সটার্নাল গুলো কি কি, এক্সটার্নাল যেগুলো সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সাথে থাকতে হবে এবং অফিসিয়াল ড্রেস কোড মেনটেন করতে হবে এবং উৎসাহ সবসময় উদ্দীপনার মধ্যে আপনাকে থাকতে হবে।
এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। ফলো আপে যাওয়ার পর গেস্টের অবস্থা কিরকম দেখা যায়, যখন আপনি তার কাছে গেলেন, যাওয়ার পর এখন তার কাছে কি কি অবস্থা দেখতে পারবেন, সে জয়েন করবে কিনা, এই ধরনের সে প্রশ্ন, এবং সে কারো নিকট প্রোডাক্ট সেল করার চেষ্টা করছে কিনা, সে লোক সংগ্রহ করছে কিনা, এগুলো যখন আপনি তার সাথে আলোচনা করবেন, আপনি আলোচনা যায় বলে যে দেখেন আমাকে আমার বন্ধু আমাকে ফলো আপে আসছিল, আমি আপনার সাথে আজকে যে দেখা করতে আসছি ঠিক আপনাকে এভাবে করে দেখা করতে আসছি। আমার মনে মনে প্রশ্ন আসছিল আমি এই টুসিসি কিভাবে করব, টুসিসি করার জন্য আমি কারো কাছে যদি সেল করে দিতে পারি তাহলে তো আমার টুসিসি হয়ে যায়, তাহলে আমার ইনভেস্ট লাগবে না, হ্যাঁ, এবং আমি দুই একজন লোকগুলো করছিলাম। আশা করি এই সব চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে নাই। যদি থাকে চলুন আমি এই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করি। তারপর আসুন যে বিষয়টা, সেটা হচ্ছে ফলো আপে যাওয়ার পর প্রসপেক্টকে কি কি প্রশ্ন করতে হবে, কি কি প্রশ্ন আপনাকে করতে পারে, সেটা হচ্ছে আমি যদি লোক দিতে না পারি, এই প্রশ্নগুলো আপনাকে করবে। একসময় লোক যদি শেষ হয়ে যায়, এই প্রশ্নগুলো আপনাকে করবে। আমার নিচের লোকেরা যদি কাজ না করে, একসময় যদি বিক্রি বন্ধ হয়ে গেল, এবং আমি বুঝি না এত টাকা কোথা থেকে দেয়, আমি বিশ্বাস করি না এত টাকা আয় করা যায়। কমন প্রশ্ন, 3টা স্টার। কয়টা স্টার দিয়েছে? 3টা স্টার। আমার টাকা নাই। আপনি এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছেন, আমি দেখছি এটাকে পজিটিভ। সে বলছে আমি অপারগতা প্রকাশ করছি, আমার কাছে টাকা নাই, অর্থাৎ আমার টাকা দরকার আছে। আপনি ইতিবাচক ভাবে চিন্তা ভাবে দেখেন, আমার টাকা দরকার আছে, তখন আপনি তাকে বলেন যেহেতু আপনার কাছে টাকা নেই এই জন্য আপনার টাকা দরকার আছে, আর যেহেতু টাকা দরকার আছে এই জন্য ফরএভার বিজনেসটা আপনার জন্য একটা এক্সিলেন্ট প্ল্যাটফর্ম এজ এ বিজনেস। আমি তো এখন বলি আমার কাছে টাকা আছে, আমি তো একটা সময় বলছি আমার কাছে টাকা নেই, তাহলে আমার টাকা দরকার আছে, এই জন্য বিজনেসটা আপনার জন্য। সো আমার সময় নেই, তার মানে আমার সময় দরকার আছে, এই জন্য আপনার জন্য এই বিজনেসটা। কারণ এখানে আমরা টিমওয়ার্ক কাজটা করে থাকি। দূর এরকম কত দেখলাম, ঠিক দেখেছেন, কিন্তু এটার মতন না। ফলো আপে যাবার কি কি প্রশ্ন আপনাকে কি কি বলতে পারেন? ও আচ্ছা আচ্ছা, এতে দেখছি দালালি কাজ। এই পৃথিবীতে যতজন ব্যক্তি আছে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু দালালি কাজ করছে। আবার প্রশ্ন করে এটা হারাম নাকি হালাল, তাই না? আমরা যেখানে শ্রম সময় মেধা বিনিয়োগ করছি, বিনিয়োগ করার পর আমরা যে ইনকামটা পাচ্ছি সেটাকে কি ইনকাম বলে? হালাল ইনকাম বলে। সো এটাকে হালাল ইনকামিং। দেন কি প্রশ্ন করতে? নিজের টাকা নিজেকে দে। তো পৃথিবীতে কারো তো নিজস্ব টাকা আছে নাই, যার কাছে যায় তার টাকা, তাই না? তো ওই টাকাটা আদান প্রদান হয় কিসের মাধ্যমে? পণ্যের মাধ্যমে। তো ওই পণ্যের মাধ্যমে যখন বিক্রি হয় লাভ হয়, ওই লাভ থেকে তো আমার নিজের টাকা নিজেকে দেয়। বলছে ইন্স্যুরেন্স মতন এই আর কি। দেখেন অনেকে বলছে ইন্স্যুরেন্সের মতন লোক দিতে হয় আর কি, ইন্স্যুরেন্সের মতো আর কি। দেখেন যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে সিগনেচার করে ওখানে তাদের কাজ শেষ, আর আমরা ফরএভার লিভিং এ যখন আমরা সিগনেচারটা করি তখন আমাদের কাজ ওখানে শুরু হয়। তাহলে কি কিভাবে হলো ইন্স্যুরেন্সের মতন? এবার বলছে এটা মানে আদম ব্যবসার মতন। পৃথিবীতে তো আদম যদি না আসতো পৃথিবী কি তৈরি হতো? কখনো না। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের আদমী ব্যবসা। সেক্ষেত্রে এই ব্যবসা দেশের অর্থনীতি পঙ্গু করে দিবে। এই প্রশ্নগুলো শুনতে একটু মজা পাই। অর্থনীতি পঙ্গু করে দিবে। এই যে আমি যে ইনকাম করলাম, যে ইনকাম থেকে প্রতি মাসে মাসে ইনকাম ট্যাক্স দিচ্ছি, আমি যে প্রোডাক্ট ইউজ করছি এই প্রোডাক্টগুলো যে 5% ভ্যাট দিচ্ছি, তাহলে এতে কি দেশের অর্থনীতি পঙ্গু হবে নাকি উন্নয়ন হবে? অবশ্যই উন্নয়ন হবে। তারপরে বলছো তুমি কত পাও? ও দারুণ কথা, তুমি কত পাও। এই কথাটা যখন আপনি বলেন দেখেন আমি কত পাই, যদি আমাদের মতন হন, আপনি ম্যানেজার লেভেলে হন, তাহলে আপনি দেখাবেন এই বোনাস পিকআপ এই ব্যাপার। যদি আমার মতন না হন, যদি নতুন এফবিও হন, তখন আমি বলছি দেখেন আমার এই আপলাইন এই 1 বছরে কাজ করেছে, 1 বছরে 2 বছরে কাজ করে সে আজকে ম্যানেজার, প্রতি মাসে মাসে এই বোনাস পিকআপ এখান থেকে সে ইনকাম পাচ্ছে। আপনি বোনাস ইনকামটা পান, আমি আগামী 1 বছর থেকে ইনকামটা পাচ্ছি, আমি এখনো প্রশিক্ষণ পিরিয়ডের মধ্যে আছি। এইভাবে করে আপনি তার সাথে কথা বলতে পারেন। তাও বলতে সরকারের অনুমোদন আছে কিনা? অবশ্যই 100% সরকারের বৈধতা রয়েছে। বৈধ কাগজপত্র আছে কিনা? অবশ্যই বৈধ কাগজপত্র। ট্যাক্স ব্যাট যেহেতু কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে, তাহলে নিঃসন্দেহে আমাদের সরকারের অনুমোদন রয়েছে। দেন কি যদি চলে যায়? দারুণ কথা বলছেন। যদি চলে যায়, বলুন তো পৃথিবীতে কোন মানুষ থেকে যাবে? সব মানুষ তো চলে যাবে,
ঠিক আপনার কথা মতন আমি বললাম কোম্পানি চলে যেতে পারে, আপনার কথা মতন আমি ঠিক আছে, আচ্ছা যদি না যাই, আপনার কথাও ঠিক আছে যদি যাই, আর আমি যদি না যাই, যদি গেল তো গেল, কিন্তু আমার কোনো লস হলো না। আর যদি না যায় তাহলে আমার 14 জেনারেশন অর্থনৈতিকভাবে মুক্তি পাবে। চলুন আসেন, তারপর প্রশ্ন করো রোগ ভালো হবে তো? হ্যাঁ, আপনি তাকে বলতে পারেন আমাদের এটা কোনো মেডিসিন না, আমাদের এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। এই ফুড সাপ্লিমেন্টের অভাবে, অর্থাৎ খাদ্যের অভাবে শরীরে যেসব রোগগুলো হয়, এই রোগগুলো তৈরি হওয়ার মানে ভালো হওয়ার জন্য আমাদের খাবারগুলো হয়েছে, খাবারগুলো খেলে আপনি সুস্থ থাকবেন। তারপর প্রশ্ন করবে ডাক্তাররা ওষুধ লেখে না কেন? কারণ ডাক্তাররা এগুলো লিখবে না, ডাক্তাররা কোনগুলো লিখবে যেগুলো মেডিসিন, এগুলো ডাক্তাররা যেদেরকে কি আমরা ভিজিট করে থাকি, তারা আমরা ডাক্তারকে ইউজ করার জন্য বলি, ডাক্তাররা এটা ইউজ করবে, ডাক্তাররা ইউজ করে সেটা মানুষকে বলবে। সো আমরা যেহেতু ভিজিট করি না ডাক্তারের কাছে, এই জন্য ডাক্তার এগুলো লিখবে না, ডাক্তাররা ব্যবহার করবে। এরপর আর অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। সবচেয়ে মূল কথা হচ্ছে যে কাজটা সেটা জটিল আলোচনা করা যাবে না, সরাসরি হ্যাঁ বা না বলতে পারে এমন কোনো প্রশ্ন করা যাবে না, এবং তার সাথে কোনো বিতর্ক যাওয়া যাবে না। গেস্ট দ্বিধাদ্বন্দ্ব পরে এই ধরনের কোনো কথা বলা যাবে না, এবং জয়েন করার জন্য কোনো কারণে অনুরোধ করা যাবে না। কোনো ভুল তথ্য বা মিথ্যা ইনফরমেশন একদম দেওয়া যাবে না। তাকে সংক্ষিপ্ত ক্লোজিং দিতে হবে। আমি আলোচনা প্রায় আসলে শেষ করে দিব, যেহেতু আমাদের সময়টা প্রায় শেষ। সেটা হচ্ছে সংক্ষিপ্ত তার সাথে ক্লোজিং দিতে হবে, যতটুকু আলোচনা করে ততটুকু। এখানে কোনো লস নাই, এটা স্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে। এখান থেকে নিশ্চিত আয় করা যায় সেটা ক্লিয়ার করতে হবে। এটা সম্মানজনক ব্যবসা, এটা ক্লিয়ার করতে হবে। এবং এটা সৎ, বৈধ এবং হালাল ব্যবসা, এটা ক্লিয়ার করতে হবে। এবং এটা জনকল্যাণমূলক ব্যবসা, এটাকে তাকে ক্লিয়ার করতে হবে। এবং বাংলাদেশের ডিরেক্ট সেলিং মার্কেটিং এর উজ্জ্বল ভবিষ্যৎ, এটাকে তাকে বুঝিয়ে দিতে হবে। এবং আপনার এই যে ডিটারমাইন্ড, আপনি যে এখান থেকে দূরপত্র, সেটা তাকে ক্লিয়ার করতে হবে। এবং ফরএভার যে শ্রেষ্ঠত্ব, এটা তাকে বলতে হবে। ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট, ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি, এই তাকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। এবং সে যদি এখন থেকে শুরু করে, সে যদি প্রোডাক্টগুলো ইউজ করে, সে যদি এখন থেকে শুরু করে যায়, তাহলে আগে আসার কি কি সুবিধা, এগুলো তাকে স্পষ্টভাবে বুঝে দিতে হবে। এইভাবে যখন আমরা বিষয়গুলো টোটাল ভাবে তাকে ক্লিয়ার করতে পারবো, তখন কিন্তু রেজাল্টটা আমাদের চলে আসবে। গেস্টের ভাবভঙ্গির প্রতি দৃষ্টি দিতে হবে, গেস্টের ব্যক্তিগত যোগ্যতা সম্বন্ধে কথা বলতে হবে, গেস্টের উপর নিজের প্রভাব নিয়ন্ত্রণ আসতে হবে, গেস্টের মানসিকতা অবস্থান জানিতে হবে, গেস্টের প্রশ্ন করতে হবে, জেনে নিতে হবে। এবং কথা সেতু বন্ধন তৈরি করতে হবে, কথা নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং ব্যক্তিত্বের সাথে তার সাথে কথা বলতে হবে। এবং হাসি উজ্জ্বল ভবিষ্যৎ মানে ভঙ্গিতে কথা বলতে হবে। এবং কথা এমন ভাবে শুরু করতে হবে যে প্রতিটি প্রশ্ন উত্তর যেন হাসে। হ্যাঁ, তাকে বলতে পারেন আপনি নিশ্চয়ই ভালো আছেন, অথবা আপনি বলতে পারেন আপনি নিশ্চয়ই সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছেন। সে বলবে যে হ্যাঁ আছি। ঠিক আছে, আপনি নিশ্চয়ই সেমিনার দেখেছেন, সে বলবে যে হ্যাঁ দেখেছি। হ্যাঁ, সো এইভাবে করে আমরা ফলো আপটা করবো। তাহলে আমাদের ফলো আপটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিজনেসের মধ্যে উনি সাকসেসফুল লিডার, উনি সাকসেসফুল বিজনেস ওনার, যিনি একজন ফলো আপের লিডার, যিনি একজন ভালো ফলো আপের লিডার হবেন, উনি এই বিজনেসের একজন সাকসেসফুল লিডার হবেন। তো এতক্ষণ পর্যন্ত আমাকে আপনারা ধৈর্য সহকারে আমার এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার বিশ্বাস আপনারা যদি এই ট্রেনিং গুলো বারবার করে থাকেন, আপনাদের ইনভাইট এবং ফলো আপে আশা করি কোনো ধরনের সমস্যা পড়বেন না, এবং আপনাদের বিজনেস ভালো হবে। এই প্রত্যাশা রেখে আজকে আমি রুবেল বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।